আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে দলটি বলছে, শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে আয়োজিত র্যালিতে এসব দাবি তুলে ধরে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। নির্ধারিত কর্মসূচি ছিল বিকেলে, তবে দুপুর থেকে বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের স্রোত নয়াপল্টন অভিমুখে। উদ্দেশ্য ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানানো। ইসরায়েল বিরোধী স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল সমাবেশের রূপ নেয় এই র্যালি। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে র্যালি এগিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। লাখো মানুষের কণ্ঠে উচ্চারিত হয় স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি ইসরায়েলি বর্বরতা বন্ধে পরাশক্তিদের নীরব ভূমিকার সমালোচনা করেন তারা। একই সাথে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাক চাতুর্যের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে আজকে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় এদের বিচার করব। যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। বিএনপির এই প্রতিবাদী র্যালিতে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করে। এরপর পলাতক থাকা শেখ হাসিনা সহ 18 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 4 মে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। গত 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা ওয়াজেদ পুতুল। মামলাটি তদন্ত করে গত 10 মার্চ শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে
চার্জশিট দাখিল করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। আজ সাংবাদিকদের এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান, জুলাই আগস্ট গণহত্যায় যারা মাস্টার মাইন্ড এবং হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরই বিচার হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরই মধ্যে প্রসিকিউশনের কাছে 339টি অভিযোগ জমা পড়েছে। মামলা হয়েছে 22টি আর অভিযোগের তদন্ত চলছে 39টির। আর এসব মামলায় গ্রেফতার করা হয়েছে 54 জনকে, যাদেরকে বিভিন্ন সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে, দ্রুত ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মামলার কার্যক্রমের এসব অগ্রগতি এবং সংশোধিত ট্রাইব্যুনাল আইনের নানা দিক নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় চিফ প্রসিকিউটর জানান, পতিত সরকারের সাবেক 8 জন মন্ত্রী সহ 10 আসামিকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য চিঠি দেওয়া হয়েছে। আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ বিপু, মহিবুল হাসান চৌধুরী নৌফেল, মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তারেক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধেও ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক আদালতে বিচার কত দীর্ঘ সময় হয়েছে তা তুলে ধরেন প্রসিকিউশন টিম। সেই সব আদালতের চেয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম দ্রুত হচ্ছে বলেও জানান তারা। বিচার নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে কোনো প্রশ্ন তৈরি না হয়, সেজন্য সঠিক পথে এগোচ্ছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। প্রত্যেকটা বিচার করলে আমরা যদি বিচার করি তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যও যেমন থাকবে না, আবার সঠিক মাত্রার বিচার করলে বিভিন্ন বাহিনীতে সিনিয়র জেনারেলের সংখ্যাও কিন্তু থাকবে না, শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা তো আমরা সবাই চাই না। আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে। এবং এই বিচারটা একটা লেভেলে গিয়ে আমাদেরকে শেষ করতে হবে, তা নাহলে এটা কিন্তু অনন্তকাল ধরে চলা যদি বিচার হয়, একটা রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবেই আর ধরে রাখা যাবে না। সুতরাং আমরা রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। বিগত সরকারের পলাতক সুবিধাভোগীরা তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বলেও মতবিনিময় সভায় জানানো হয়। এমনকি আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেও কাজ চালিয়ে যাচ্ছে তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনক্রো। বৃহস্পতিবার পাকিস্তানের এনক্রো হোল্ডিংসের সিইও আব্দুস সামাদ দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। সাক্ষাৎকালে এনক্রোর সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশে কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছা জানান। পাশাপাশি ভোলায় গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতের বিকাশে অংশগ্রহণের সুযোগের কথাও জানান। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আর পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। নসরানা চৌধুরী রিপোর্ট।
পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় দেশের ৩,৭১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবারে মোট ১৯,২৮,৯৭০ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। দুপুর 1টায় 3 ঘন্টা পরীক্ষা শেষে বের হয়ে আসে পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। কেউ বলছেন প্রশ্ন ভালো হয়েছে, কেউ বা বলছেন অনেক কঠিন হয়েছে। প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ভিতরে পরিবেশ অনেক ভালো ছিল। পরীক্ষা অনেক ভালো হয়েছে, গত বছরের তুলনায় প্রশ্নটা তুলনামূলক সহজ হয়েছে। কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, প্লাস হচ্ছে লেখা যতটা এক্সপেকটেশন করছি হয়তো বা ওইরকম ভাবে লিখতে পারি নাই। যারা টপার তাদের জন্য এটা অনেক ইজি ছিল, অ্যাভারেজ স্টুডেন্ট যারা ব্যাক বেঞ্চার তাদের জন্য কাইন্ডা হার্ডই ছিল। কবিতার অংশটা একটু অন্যবার যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটা ফলো করে নেই, একটু অন্যরকম আসে। গত বছরের সিকোয়েন্স অনুযায়ী এমসিকিউ হবে, কিন্তু এবার এমসিকিউ একটু ডিফিকাল্ট করছে, একটু নতুনত্ব আনার চেষ্টা করছে। ফ্রেন্ডলি ছিল, আমরা যে রুমে ছিলাম ওই রুমে শুধু আমাদের স্কুলেরই ছিল, তো সবাইকে চিনি। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার আশা প্রকাশ করেন উপদেষ্টা অধ্যাপক আবরার। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর রাজধানীর বনানী DOHS কমিউনিটি সেন্টারে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান ও তার পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও NTV চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ শুভানু ধাইরা উপস্থিত ছিলেন। গত রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশগুলোতে পণ্য পাঠানো বা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সরাসরি পণ্য রপ্তানির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। সদ্য ঘোষিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় কিছুটা সময় মিলল এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। তারপর থেকে দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হতো। ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ ও সময় অনেক কমে আসত। পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার হঠাৎ করেই সেই সুবিধা বাতিল করে দেশটি। বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিবেশী দেশের এই সিদ্ধান্তের প্রভাব দেশের বাণিজ্যে কতটা পড়বে বাণিজ্য উপদেষ্টার কাছে তা জানতে চান সাংবাদিকরা। 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব ইনশাআল্লাহ। আবার রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে 37% শুল্ক আরোপ করা নিয়েও আলোচনা চলছে কয়েকদিন ধরে। তবে 3 মাসের জন্য তা স্থগিত করায় বাংলাদেশ বাড়তি সুবিধা ও আলোচনার সুযোগ পাবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। I think this is going to create
সাম কাইন্ড অফ সার্টেনিটি আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। এটা তো যেহেতু সাময়িক একটা স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। বাণিজ্য ঘাটতি ও শুল্ক সংকটের সমাধান করতে দ্রুতই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সকল ব্যবস্থা নিচ্ছি, আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে সমুদ্রপথে সরাসরি শিপমেন্ট চালুর তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিওনেন রাশেদ। রাজধানীর বিস অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। ভারত মহাসাগরে জলদস্যু, মানব পাচার, মাদকদ্রব্যের চোরাচালান সহ নানান চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও বাংলাদেশ মালদ্বীপ পরস্পর তথ্য আদান প্রদানের মাধ্যমে সামরিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আরও সমৃদ্ধ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিদেশি বিনিয়োগের উদ্যোগকে স্বাগত জানান বিএনপি বলে মন্তব্য করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে বিনিয়োগ নিয়ে দলটির নেয়া পরিকল্পনাগুলো বিদেশি অতিথির সামনে তুলে ধরা হচ্ছে বলেও জানান তিনি। আগামীতে আরও বিনিয়োগ বাড়ার আশা ব্যক্ত করে জামায়াত ইসলামী। ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে বদ্ধপরিকর বলে জানান জাতীয় নাগরিক পার্টি। আলাদাভাবে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন দলগুলো। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বিনিয়োগ সম্মেলনে আসা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দেশের কোম্পানির শীর্ষ কর্তা ব্যক্তিরা উপস্থিত হন। এ সময় দেশে বিনিয়োগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সব সময় বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায়। ইন্টারিম গভর্নমেন্ট যা করছে আমরা স্বাগত জানাচ্ছি। আমি তো বলছি জাতীয় স্বার্থে, আমরা বৃহত্তর জাতীয় স্বার্থে যে কাজগুলো আমরা সমর্থন দিয়ে যেতে হবে। আমরা যে নীতিমালা নির্ধারণ করেছি বিনিয়োগকারীদের জন্য, বিদেশি বিনিয়োগকারীদের জন্য, তাদের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে আমরা এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট মাথায় রেখে এবং গ্লোবালি যে আপনার ইয়ে আছে বেঞ্চমার্কগুলো আছে, আমরা সেগুলোকেও ফলো করেছি। দ্য বেস্ট গ্লোবাল প্র্যাকটিসেস যেটা আছে গ্লোবালি, যেই দেশের যেটা আমরা সব কিছু আমরা অ্যাডাপ্ট করেছি আমাদের পলিসিতে। এর আগে বিনিয়োগকারীদের সঙ্গে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বৈঠক হয়। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখার ব্যাপারে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। ভবিষ্যৎ বাংলাদেশের জায়গা থেকে ইনভেস্টমেন্ট হ্যাভেন বানানোর ক্ষেত্রে এনসিপি কাজ করে যাবে এবং এই ইনভেস্টমেন্ট হ্যাভেনে তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়েছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এনসিপির হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ইনভেস্টরকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে ভিশন 20 আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা এখন মনে করছি যেটা সেটা হলো একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বুঝাতে বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। মতাদর্শ ভিন্ন হলেও ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলগুলো। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে, একটি রাজনৈতিক দলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ঘটনা ঘটে যেতে পারে, তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় তিনি দাবি করেন, সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। ক্রিমিনালদের হ্যান্ডওভার করার একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। ভারতের সাথে আমাদের কোনো ধরনের
কোনো সম্ভাবনা নেই। আমরা দেখেন কি যেই জায়গায় ঘটনা ঘটছে, যারাই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বাংলাদেশের নাম পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচন, শরিয়াহ আইন, জবাবদিহিতা ও আত্মশুদ্ধির 4টি মৌলিক প্রস্তাব সহ 41টি নতুন প্রস্তাব পেশ করেছে দলটি। জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় দলটি। পরে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকুন সাংবাদিকদের জানান, প্রস্তাবিত সংস্কারের অধিকাংশের সাথেই একমত পোষণ করেছে, বিশেষ করে সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনা, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, একই ব্যক্তি দল, সরকার ও সংসদ প্রধান না থাকা ও 70 অনুচ্ছেদের বিলুপ্তির প্রস্তাব দেয় তারা। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস তৃতীয় কোনো দেশের পণ্য কার্পাস ইস্যু করেনি। ফলে রপ্তানির জন্য আনা 4 ট্রাক পণ্য তারা ফেরত পাঠিয়েছে। সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেফতার করেছে পুলিশ। রাত 8টার দিকে সাভার থেকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে তার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক কামাল হোসেন। শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব ছিলেন নেটিজেনরা। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কাল শুক্রবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।